আসসালামু আলাইকুম। প্রিয় শিক্ষার্থীরা সবাই কেমন আছো? আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। প্রিয় শিক্ষার্থীরা, সম্মানিত অভিভাবক মণ্ডলী, সম্মানিত শিক্ষক মণ্ডলী এবং আপনারা যারা দেখছেন ডিও দিনাজপুর অনলাইন স্কুলে আপনাদেরকে স্বাগতম। প্রিয় শিক্ষার্থীরা, তোমরা নিশ্চয়ই রেডি হয়ে গেছো বই খাতা কলম নিয়ে। বরাবরের মতোই আমি এআর মোহাম্মদ মেহেদি মাসুম চৌধুরী, সহকারী শিক্ষক, দিনাজপুর সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় দিনাজপুর, তোমাদের জন্য বিশেষত নবম এবং দশম শ্রেণীর শিক্ষার্থীদের জন্য আজকেও পদার্থবিজ্ঞান আলোচনা করব। আজকে আমার ব্যক্তিগত পঞ্চম ক্লাস এবং আজকে আমরা তৃতীয় অধ্যায় শুরু করব। তৃতীয় অধ্যায়ের প্রথম ক্লাস। এই ক্লাসটি ভালোভাবে দেখার জন্য তোমরা তোমাদের মোবাইলে দেখলে মোবাইলগুলোকে ল্যান্ডস্কেপ পজিশনে নেবে, মোবাইলের ব্রাইটনেস একটু বাড়িয়ে দিবে, প্রয়োজনে হেডফোন ব্যবহার করবে। আর এই ক্লাসটি বেশি বেশি শিক্ষার্থীরা যেন দেখতে পারে, এই জন্য যারা আপনারা দেখছেন এটি শেয়ার করার জন্য অনুরোধ করছি। তো আজকে আমরা ক্লাসটা শুরু করব একটা ছোট্ট হাতের কৌশল দিয়ে, যেটাকে অনেকে বলে ম্যাজিক। এটা ম্যাজিক নয়, হাতের কৌশল, এবং এখানে আমরা বিজ্ঞান খুঁজবো আর কি। দেখো, ছোট্ট একটি কাঁচের পাত্র, কিচ্ছু নেই। একটি বোর্ড নিয়েছি, কার্ডবোর্ডটা এরপরে দিলাম। আর একটি কয়েন নিয়েছি, কয়েনটি এরপরে দিলাম। আবার দেখাই, ফাঁকা কার্ডবোর্ড, একটা কয়েন, কার্ডবোর্ডটি কয়েনের উপরে দিলাম, তারপরে এটা দিলাম। লক্ষ্য করে দেখো, এবার কার্ডবোর্ডটি টোকা মেরেছি, এখন তো কয়েনটা কোথায়? কয়েনটা এর ভিতরে পড়ে গেছে। কেন পড়ে গেছে বলো তো? আজকে আমরা কি নিয়ে আলোচনা করব? পদার্থবিজ্ঞানের আজকে তৃতীয় অধ্যায় নিয়ে আলোচনা করব। তৃতীয় অধ্যায়ে বল এবং জড়তা নিয়ে আলোচনা করব। তো প্রথমেই আমরা একজন মনীষীর সঙ্গে পরিচিত হই। দেখো তো, তোমরা চিনতে পারো কিনা? জি, স্যার আইজ্যাক নিউটন। 1642 থেকে 1727 এনার জন্ম এবং মৃত্যুকাল। এই বিখ্যাত বিজ্ঞানী আমাদের জন্য একটা বিখ্যাত বই লিখেছিলেন। সেই বইটির নাম হলো ফিলোসফিয়া ন্যাচারালিস প্রিন্সিপিয়া ম্যাথামেটিকা। তোমরা নাম শুনেছো নিশ্চয়ই। এটি 1687 সালে এই বইটিতে উনি আমাদের তিনটি বিষয়ের উপর, গতি, ভর এবং বলের সম্পর্ক স্থাপন করে তিনটি সূত্র স্থাপন করেছেন। আমরা তার প্রথমটি নিয়ে আজকে আলোচনা করব, অর্থাৎ নিউটনের গতির প্রথম সূত্র। তো নিউটনের গতির প্রথম সূত্রটা কি? দেখো, বাহ্যিক কোনো বল প্রয়োগ না করলে স্থির বস্তু চিরকালই স্থির থাকবে, আর গতিশীল বস্তু সুষম গতিতে চলতে থাকবে। স্থির বস্তু চিরকাল স্থির থাকবে, গতিশীল বস্তু সুষম গতিতে চলতে থাকবে। এটা আমাদের নিউটনের গতির প্রথম সূত্র। ঠিক আছে? এই নিউটনের গতির প্রথম সূত্র থেকে আমরা দুইটি বিষয়ের ধারণা পাই। একটা হলো বল, আর একটা হলো জড়তা। বাহ্যিক কোনো বল প্রয়োগ না করলে স্থির বস্তু স্থির থাকবে, আর গতিশীল বস্তু সুষম গতিতে বা সুষম দ্রুতিতে চলতেই থাকবে। বাহ্যিক বল একটা বিষয়, স্থির বস্তু স্থির থাকা এবং গতিশীল বস্তু সুষম গতিতে চলতে থাকা একটি বিষয়। এই যে স্থির বস্তু স্থির থাকবে আর গতিশীল বস্তু সুষম দ্রুতিতে চলতেই থাকবে, এটাকেই বলা হয় জড়তা। তাহলে জড়তা কি জিনিস? জড়তা হলো বস্তুর একটি ধর্ম, যে ধর্মের কারণে স্থির বস্তু স্থির থাকতে চায় আর গতিশীল বস্তু সুষম দ্রুতিতে চলতে থাকতে চায়। শর্ত হলো যদি কোনো এখানে বাহ্যিক বল প্রয়োগ করা না হয়। খেয়াল করে দেখো,
এই ডাস্টারটা আমি এখানে রেখেছি, একে যদি কেউ কোনো বল প্রয়োগ না করে, অথবা এই বোর্ডটাকে এখানে রেখেছি, কেউ যদি বল প্রয়োগ না করে তাহলে এর সারা জীবন স্থির থাকবে। তাহলে স্যার আমরা যখন ফুটবলে একটা লাথি দেই তখন ফুটবলটা যায় কিছু দূর যাওয়ার পর থেমে যায় কেন? এটা তো সুষম দ্রুতিতে চলতে থাকার কথা। কারণ ওই ফুটবলটাকে মাটির উপর দিয়ে যাচ্ছে যখন, ওখানে একটা বাধা পাচ্ছে, ঘর্ষণ বল পাচ্ছে, আবার বাতাসের একটা প্রতিক্রিয়া বলও তার উপর কাজ করছে, যার কারণে থেমে যায়। যদি ঘর্ষণ বল না থাকতো, যদি বাতাসের বাধা ওকে না দিত, তাহলে কিন্তু সুষম গতিতে চলতেই থাকতো। বুঝতে পারছো? তাহলে জড়তা কি জিনিস? জড়তা হলো পদার্থের একটি ধর্ম, যে ধর্মের কারণে স্থির বস্তু স্থির থাকতে চায় আর গতিশীল বস্তু সুষম দ্রুতিতে চলতে থাকবে যদি কোনো বাহ্যিক বল প্রয়োগ করা না হয়। তো এই জড়তা আবার দুই প্রকার। জড়তা হলো দুই প্রকার। একটা হলো স্থিতি জড়তা, আর একটা হলো গতি জড়তা। স্থিতি জড়তা এবং গতি জড়তা। স্থির বস্তুর যে স্থির থাকার প্রবণতা সেটি হলো স্থিতি জড়তা, আর গতিশীল বস্তু যে সুষম দ্রুতিতে চলতে থাকার প্রবণতা সেটা হলো গতি জড়তা। ক্লাসের শুরুতে আমরা একটা উদাহরণ দেখলাম না? আমরা কি দেখলাম? যে ওই কার্ডবোর্ডটাকে টোকা দেওয়ার সাথে সাথেই কার্ডবোর্ডটা চলে গেছে, কিন্তু পয়সাটা নিচে পড়ে গেল। এটি কিন্তু স্থিতি জড়তার একটি উদাহরণ। খেয়াল করে দেখো, যখন কার্ডবোর্ডটিকে আমি বল প্রয়োগ করেছি, কার্ডবোর্ডটি গতিশীল হয়ে চলে গেছে, কিন্তু পয়সাটা তার স্থিতি জড়তার কারণে কিন্তু নিচে পড়ে গেছে। এটা কোনো ম্যাজিক নয়, এখানে বিজ্ঞান, পদার্থ, সবখানি ফিজিক্স আছে। এই আমাদের দৈনন্দিন জীবনের প্রত্যেকটা ক্ষেত্রে ফিজিক্স আছে, শুধু আমরা ফিজিক্সের দৃষ্টিকোণ থেকে দেখি না। ফিজিক্সের দৃষ্টিকোণ থেকে দেখলে তুমি দেখতে পাবে প্রত্যেকখানি ফিজিক্স খুঁজে পাবে। ঠিক আছে? ওকে, যাই হোক, আমরা আরও উদাহরণ মনে করতে পারি। দেখো, তুমি যদি মোটরসাইকেলে বসে থাকো অথবা কোনো বাসে বসে আসো, মোটরসাইকেলটি বাসটি হঠাৎ করে স্টার্ট নিয়ে চলতে শুরু করেছে, কি হয়? আমরা পিছন দিকে হেলে পড়ি। অথবা আরেকটা উদাহরণ মনে করো, হঠাৎ করে সামনে একটা কোনো কিছু দেখে বাসওয়ালা, আমাদের যে ড্রাইভার সাহেব, উনি হঠাৎ করে ব্রেক করেছে, যাত্রী কি হয়? সামনের দিকে এরকম ঝুঁকে পড়ে না? কারণ কি? প্রথম ক্ষেত্রে যখন মোটরসাইকেল হঠাৎ করে স্টার্ট নিয়েছিল, যখন মোটরসাইকেল থেমেছিল, তখন আমাদের শরীরের প্রত্যেকটা অংশ কিন্তু স্থির অবস্থায় ছিল, কিন্তু যখনই মোটরসাইকেলটা স্টার্ট হয়ে হঠাৎ করে চলতে শুরু করলো, আমাদের শরীরের নিচের অংশটা যেটি মোটরসাইকেলের সঙ্গে লেগেছিল সেটি কিন্তু গতিপ্রাপ্ত হয়েছে, সেটি কিন্তু মোটরসাইকেলের সাথে সাথে এগিয়ে গেছে, কিন্তু আমাদের উপরের অংশ যেটি ওর সাথে লেগেছিল না সেটি তখনও গতিশীল হয়নি, সেটি স্থিতিশীল অবস্থায় ছিল, যার কারণে কিন্তু সে তার অবস্থানেই রয়ে গেছে। একইভাবে চিন্তা করো, যখন বাসটি চলমান ছিল, হঠাৎ ব্রেক কষলো, বাসের সাথে সাথে আমাদের শরীরের প্রত্যেকটা অংশই কিন্তু গতিশীল অবস্থা লাভ করেছিল, কিন্তু যখনই ব্রেক করেছে, নিচের অংশটি যেটি সিটের সঙ্গে আমরা বসেছিলাম সেই অংশটি কিন্তু স্থির হয়ে গেছে, কিন্তু উপরের অংশ কিন্তু গতিশীলই ছিল, যার কারণে কিন্তু আমরা সামনের দিকে ঝুঁকে পড়ি। এটি কিন্তু স্থিতি জড়তা এবং গতি জড়তার একটি সুন্দর উদাহরণ। বুঝতে পেরেছ? এরকম আমরা গতি জড়তা, স্থিতি জড়তার অনেকগুলো উদাহরণ আমরা দেখতে পারি। হ্যাঁ, ঠিক আছে, আমরা এখন বল নিয়ে কথা বলি। বল কি? ফুটবল নট, এই বল হলো অন্য বল। বল কি? বল একটি বাহ্যিক কারণ। প্রথম কথা হলো বল একটি কারণ। কি কারণ? এটি একটি বাহ্যিক কারণ, যেটির কারণে কোনো বস্তুতে যদি এটি প্রয়োগ করা হয় তাহলে এই বস্তুটি কি হবে? তার স্থির বস্তুতে যদি প্রয়োগ করা হয় গতিশীল হবে বা হতে চাবে, আর গতিশীল বস্তুতে যদি প্রয়োগ করা হয় তাহলে এর গতির পরিবর্তন হবে, দিকও পরিবর্তন হতে পারে। যেমন একটা উদাহরণ দেখি, ধরো এখানে আছে স্থির বস্তু, বল প্রয়োগ করা হলো, গতিশীল হলো। সব ক্ষেত্রে যে বল প্রয়োগ করলে গতিশীল হবে এমন কোনো কথা নেই।
এই যে দেয়ালটা আছে, এখন যদি এখানে আমি সারাদিন বল প্রয়োগ করি, আমার যে শক্তি সেই শক্তি দিয়ে কিন্তু এই দেয়ালকে আমি গতিশীল করতে পারবো না। তাহলে বলটা হলো একটা বাহ্যিক কারণ, যেটা স্থির উপর প্রয়োগ করলে এটি গতিশীল হতে পারে, গতিশীল হয় বা হতে চায়। ঠিক আছে, আরেকটা কি, গতিশীল বস্তুর উপর যদি গতিশীল বস্তুর উপর প্রয়োগ করা হয়, মনে করো এদিকে একটা যাচ্ছে, এখানে আরো বল প্রয়োগ করলে তাহলে কি এরা আরো গতিপ্রাপ্ত হবে। এটি এদিকে যাচ্ছে, তুমি অপোজিট থেকে বল প্রাপ্ত মানে এই বাধাটা দিলে কি হবে, গতি কমে যাবে। অথবা ফুটবলে লাথি মারছে, একটু বা কেউ সাইড করে দিচ্ছে, তাহলে এটা দিক পরিবর্তন করবে। ঠিক আছে, তাহলে বলের কারণে কি কি হতে পারে, স্থির বস্তুর উপর ক্রিয়া করলে এটি গতিশীল হয় বা হতে চায়, আর গতিশীল বস্তুর উপর প্রয়োগ করলে গতির পরিবর্তন হয় বা দিকের পরিবর্তন হয়। ঠিক আছে, আচ্ছা, তাহলে বল হলো একটি বাহ্যিক কারণ যা স্থির বস্তুর উপর প্রয়োগ করলে সেটি কি হবে, গতিশীল হবে বা হতে চায়, আর গতিশীল বস্তুর উপর প্রয়োগ করলে সেটি কি হবে, গতিশীল বস্তুর উপর প্রয়োগ করলে এটি গতির পরিবর্তন হবে বা গতির দিকের পরিবর্তন হবে। ঠিক আছে, এখন আজকে আমরা বলের কয়েকটি বিষয় নিয়ে আলোচনা করি। বল কি জিনিস আমরা জানলাম, বলের যে ধরনগুলো আছে, অর্থাৎ সারা বিশ্বে যত বল আছে এই বলগুলোকে বিজ্ঞানীরা একটা বল থেকে ব্যাখ্যা করার চেষ্টা করছেন, এখনো করে যাচ্ছেন, যদিও এখন পর্যন্ত সফল হননি। এখন পর্যন্ত যতগুলো বল আছে বিজ্ঞানীরা এদেরকে মাত্র 4টি বলের মাধ্যমে ব্যাখ্যা করতে পারছেন। এই 4টি বলকে একত্রে বলা হচ্ছে মৌলিক বল, এদেরকে একসঙ্গে বলা হচ্ছে মৌলিক বল। তাহলে আমি 4টি বলের কথা বলেছি, 4টি বল কি কি একটু দেখি। চারটি বল হলো মহাকর্ষ বল, তড়িৎ চুম্বক বল, দুর্বল নিউক্লিয় বল আর সবল নিউক্লিয় বল। যদিও কিন্তু বিজ্ঞানীরা এই তড়িৎ চুম্বক বল এবং দুর্বল নিউক্লিয় বলকে কিন্তু একসাথে মানে একই বল ব্যাখ্যা করার মতো অবস্থায় চলে এসেছে। বাকি বলগুলো চেষ্টা করা হচ্ছে যে সবগুলোকে একই ফ্রেম অফ রেফারেন্সে নিয়ে আসা যায় কিনা। তো যাই হোক, এখন পর্যন্ত আমরা 4 ধরনের বল পেয়েছি। একটা হলো মহাকর্ষ বল, তাড়িত চুম্বক বল, দুর্বল নিউক্লিয় বল আর সবল নিউক্লিয় বল। আমরা একটু এই বলগুলো সম্পর্কে একটু আলোচনা করে আসি। প্রথমে আসি মহাকর্ষ বল। মহাকর্ষ বল সম্পর্কে আমরা জানি যে পৃথিবীর এই মহাবিশ্বের প্রত্যেকটা বস্তু কণাকে কি করে, পৃথিবী তার কেন্দ্রের দিকে আকর্ষণ করে, এটাকে বলা হচ্ছে মহাকর্ষ বল। আমরা এই উদাহরণগুলো অবশ্য জানি, আমরা 8ম শ্রেণীতে পড়েছি এটা। ধরো এটা একটা আম গাছ থেকে যদি একটি আম পড়ে যায়, কোন দিকে যায়, উপর দিকে না নিচ দিকে? নিচ দিকে যাবে। কেন নিচ দিকে যাবে? কারণ এই আম বস্তুটাকে পৃথিবী তার কেন্দ্রের দিকে টানছে। এটা হলো মহাকর্ষ বল, অর্থাৎ যে কোনো বস্তুকে পৃথিবী তার কেন্দ্রের দিকে টানে, এটা হলো মহাকর্ষ বল। ঠিক আছে, মহাকর্ষ বলের প্রভাবে আরো কি হয়, আমাদের যে চন্দ্র সূর্যকে কেন্দ্র করে যে গ্রহ নক্ষত্রগুলো ঘুরছে, এটাও এক ধরনের মহাকর্ষ বল। ওকে, নেক্সট আমরা আসি তাড়িত চুম্বক বল। তাড়িত চুম্বক বলটা কেমন? মাধ্যাকর্ষণ যে বল আছে এটির তুলনায় অনেক শক্তিশালী, প্রায় 10⁻36 গুণ। দেখতে পাচ্ছ, 10⁻36 গুণ বা ট্রিলিয়ন গুণ শক্তিশালী। এই বলে একটা বৈশিষ্ট্য হলো এটি আকর্ষণও করতে পারে, আবার বিকর্ষণও করতে পারে। যদি সমধর্মী হয় তাহলে পরস্পরকে বিকর্ষণ করবে, আর যদি বিপরীতধর্মী হয় তাহলে পরস্পরকে আকর্ষণ করবে। ঠিক আছে, আমরা ছোট্ট একটি ভিডিও দেখে আসি। খেয়াল করো তো, এরকম ঘটনা তোমরা প্রায় দেখেছো।
কি দেখতে পেলে যে দেখতে পেলাম যে যখন আমরা একটা চিরুনিকে কিছু কাগজ টুকরার সামনে ধরলাম, কি হলো, কাগজ টুকরাগুলোকে চিরুনি আকর্ষণ করছে না। আর চিরুনিকে দিয়ে কিছুক্ষণ মাথা আঁচড়ানোর পরে আবার কাগজের টুকরোগুলোকে সামনে ধরলাম, দেখলাম চিরুনিটা কাগজের টুকরোগুলোকে আকর্ষণ করছে। একটু চিন্তা করো, কাগজের টুকরোগুলোকে পৃথিবী তার বলে কেন্দ্রের দিকে টানছে না, অর্থাৎ মহাকর্ষ বল নিচের দিকে টানছে। তাকে ভেদ করে এই যে জিনিসটা আমি এখান থেকে উপরে উঠাবো, তাহলে এই বস্তুটাকে কি মাধ্যাকর্ষণ বল টানছে না? অভিকর্ষ বল, মহাকর্ষ বল টানছে না? টানছে। তার টানকে ভেদ করে অতিক্রম করে আমি টানছি, তাহলে মহাকর্ষ বলের চেয়ে আমার শক্তি বেশি, তাই না? তাহলে এইখানে কাগজের টুকরোগুলোকেও কিন্তু পৃথিবী তার কেন্দ্রের দিকে টানছে। সেই টানকে অতিক্রম করেই কিন্তু চিরুনিটা কাগজগুলোকে উপরে উঠালো। তাহলে আমাদের মাধ্যাকর্ষণ বলটা বেশি, মহাকর্ষ বলটা বেশি, নাকি তড়িৎ চুম্বক বল বেশি? অবশ্যই তড়িৎ চুম্বক বল বেশি শক্তিশালী। ঠিক আছে, বুঝতে পেরেছো? এরপরে আসছে আমাদের দুর্বল নিউক্লিয় বল। দুর্বল নিউক্লিয় বলটা কেমন? দুর্বল মানে একে খুব দুর্বল নয়, কিন্তু এটি তড়িৎ চুম্বক বল অপেক্ষা ছোট, কিন্তু মহাকর্ষ বল অপেক্ষা বড়। এটি তড়িৎ চুম্বক বল অপেক্ষা ছোট, কিন্তু মহাকর্ষ বল অপেক্ষা বড়। আচ্ছা, তড়িৎ চুম্বক বল আর মহাকর্ষ বল যে কোনো দূরত্ব থেকে কিন্তু কাজ করতে পারে। আর এটি একটা ছোট পাল্লায় কাজ করতে পারে, এটি হলো 10⁻⁻18 মিটার পর্যন্ত কাজ করতে পারে। বুঝতে পেরেছো? আর দুর্বল নিউক্লিয় বলের কারণে কিন্তু আমাদের নিউক্লিয়াস থেকে, তেজস্ক্রিয় নিউক্লিয়াস থেকে যে বেটা রশ্মি নির্গত হয় বা ইলেকট্রন বের হয়, এটা কিন্তু এই দুর্বল নিউক্লিয় বলের কারণে। বুঝতে পারছো? এই সম্পর্কে তোমরা পরবর্তী ক্লাসে আরো বিস্তারিত জানতে পারবে। এরপর আছে সবল নিউক্লিয় বল। আগেটা ছিল দুর্বল, এটা একটু সবল, তাই না? দেখি, এই বল সৃষ্টি জগতের সবচেয়ে শক্তিশালী বল, সবচেয়ে শক্তিশালী। তড়িৎ চুম্বক বল থেকেও 100 গুণ বেশি শক্তিশালী। কোনটা? সবল নিউক্লিয় বল। কিন্তু এটা একটা নেগেটিভ দিক আছে, এটি খুব অল্প দূরত্বে কাজ করতে পারে। দেখো, এটি খুব অল্প দূরত্বে কাজ করতে পারে। কত? 10⁻⁻15 মিটার পর্যন্ত কাজ করতে পারে। দেখো তো এটি চেনো কিনা? কি দেখতে পাচ্ছ? এটা নিউক্লিয়াস। নিউক্লিয়াসের একটা পরমাণুর ভিতরে নিউক্লিয়াস আছে। নিউক্লিয়াসে কি থাকে? প্রোটন এবং নিউট্রন থাকে, আর চারদিকে কি হচ্ছে? ইলেকট্রনগুলো থাকে। আমরা জানি যে নিউক্লিয়াসে সমস্ত ভরটাই, পরমাণুর সমস্ত ভরটাই কিন্তু নিউক্লিয়াসের মধ্যে কেন্দ্রীভূত থাকে। আর নিউক্লিয়াসের মধ্যে কি থাকে? প্রোটন এবং নিউট্রন। প্রোটন এবং নিউট্রনগুলো এদের নিউক্লিয়াসে, মানে পরমাণুর নিউক্লিয়াসে একেবারে খুব স্ট্রংলি বন্ড হয়ে থাকে, খুবই স্ট্রংলি বন্ড হয়ে থাকে। কে? প্রোটন এবং নিউট্রনগুলো। খেয়াল করে দেখো, প্রোটন এবং নিউট্রন প্রচন্ড বলে নিজেদেরকে আটকে রাখে। আটকে রাখার কারণে এখানে প্রচন্ড শক্তি জমা হয়। এই জন্য বড় নিউক্লিয়াসকে যদি আমরা ভাঙি, অথবা ছোট ছোট নিউক্লিয়াসগুলোকে যদি আমরা একসাথে আটকাই বা কি বলে জোড়া দিই, তাহলে এটি অনেক শক্তি তৈরি করে। তাহলে বড় নিউক্লিয়াসকে যদি আমরা ভাঙি অথবা ছোট ছোট নিউক্লিয়াসকে যদি একসাথে করি, জোড়া দেই, তাহলে এটা অনেক কিভাবে শক্তি তৈরি করা সম্ভব হবে। আর এই জন্যই কিন্তু নিউক্লিয়ার বোমা এত শক্তিশালী। আমরা সূর্য থেকে যে আলোক রশ্মি পাই, তাপ পাই, সেটা কিন্তু এই বল দিয়েই তৈরি হয়, সবল নিউক্লিয়ার বল দিয়ে। বুঝতে পেরেছ? এইবার দেখো তো কি লেখা আছে? সাম্যতা আর সাম্যতাবিহীন বল। আচ্ছা, সাম্যতা কি জিনিস? সাম্যতা মানে হলো স্থির থাকা। এই বোর্ডটা স্থির আছে। কেন স্থির আছে? এ তো নিচে চলে যাওয়ার কথা, মহাকর্ষ বল একে টানার কথা, কিন্তু মহাকর্ষ বল টানছে নাকি? টানছে। মহাকর্ষ বলকে আবার নিউট্রাল করার জন্য আরো কিছু বল উপর দিকে টানছে। অর্থাৎ এটা স্থির আছে, এটাকে মহাকর্ষ বল নিচের দিকে টানছে,
আর আমি হাত দিয়ে আবার উপর দিকে টানছি। এই দুই বল যখন সমান হয়ে যায়, এই কারণে কিন্তু এটা স্থির আছে। যদি আমি বলটা ছেড়ে দিই, আমি যে ঊর্ধ্বমুখী বলটা প্রয়োগ করে ছেড়ে দিই, তাহলে কি হবে? নিচে পড়ে যাবে, মহাকর্ষ বলের কারণে নিচে চলে যাবে। এই যে দুইটা আকর্ষণ বল দ্বারা, একটা বিপরীতমুখী, এই একটা ভূপৃষ্ঠের দিকে আর একটা এর বিপরীত দিকে, কারণে যেটি স্থির আছে এটাকে বলা হয় সাম্যতা, বলের সাম্যতা। আমরা ছোট্ট দিয়ে একটু উদাহরণ দেখি। একটি ববকে ঝুলিয়ে রাখা আছে, সুতা দিয়ে ঝুলিয়ে রাখা আছে। তাহলে এখানে কি হচ্ছে দেখো, ববটাকে কিন্তু পৃথিবী তার কেন্দ্রের দিকে টানছে, আর সুতাটা মহাকর্ষ বলের বিপরীত দিকে টানছে না? অবশ্যই বিপরীত দিকে টানছে। এই দুই বল কিন্তু সমান। এই দুই বল সমান থাকার কারণে এটি কিন্তু স্থির হয়ে আছে। এটি এক প্রকার সাম্য বল, বলের সাম্যতা। এখন যদি এই সুতাটা আমি কেটে দিই, সুতাটা যদি কেটে দিই, কি হবে? পড়ে যাবে। তার মানে সাম্যতা থাকলো না, সাম্যতা থাকলো না, কারণ সুতার যে টানটা, বলটা, সেটি কিন্তু উইথড্র হয়ে গেছে। এখন শুধু মহাকর্ষ বল আছে, যার কারণে কিন্তু ববটি নিচে পড়ে গেল। কি দেখতে পাচ্ছ? পেন্ডুলাম। এইখানে কিন্তু দেখো, আমি সুতা না কেটেও বলের সাম্যতা বিহীন করতে পারি। এখানে কি সাম্য আছে? স্থির যদি থাকতো তাহলে সাম্যতা থাকতো, এখন সাম্যতা নেই। ঠিক আছে? আচ্ছা, তিনটি বল, আমরা তো দুইটা বল দেখলাম, একটা এদিকে একটা এদিকে। তিনটি বল মিলে কি এই সাম্য অবস্থা সৃষ্টি করা সম্ভব? সম্ভব? চিন্তা করে দেখো তো, বইয়ে কোথাও এরকম দেখেছো কিনা, কোনো চিত্র দেখেছো কিনা? দেখো তো এই চিত্রটা দেখেছো কিনা? দেখেছো? বইটাকে দুইটা রশি দিয়ে বেঁধে রাখা হয়েছে। এইদিকে একটা বল প্রয়োগ করছে, এদিকে একটা বল প্রয়োগ করছে, আরেকটা বল নিচের দিকে প্রয়োগ করছে। এই তিনটি বল মিলে কিন্তু বইটি স্থির আছে, সাম্য অবস্থায় আছে। তাহলে তিনটি বল দ্বারাও সাম্য অবস্থা তৈরি করা সম্ভব। আচ্ছা, চারটি বল দ্বারা কি সাম্য অবস্থা তৈরি করা যাবে? তোমরা একটু নিজেরা চিন্তা করবে, করে আমাকে একটু জানাবে দেখি, যে চারটি বল মিলে সাম্য অবস্থা সৃষ্টি করা যায় কিনা, নিজেরা চিন্তা করবে। পাঁচটি বল দ্বারা, পাঁচটি বল দ্বারা কি সাম্য অবস্থা তৈরি করা যায়? যায় কি? তোমাদের বাসায় কিন্তু এর উদাহরণ আছে। দেখো তো এরকম চিত্র তোমাদের বাসায় আছে কিনা? মশারি, হ্যাঁ, মশার উপদ্রব থেকে রক্ষা করার জন্য আমরা কি করছি? কি করি সবসময়? চারদিকে চারটা দড়ি বেঁধে দিই, তারপরে এটা চারটা বল। আবার মশারিটাকে নিচের দিকে একটা বল টানছে, মহাকর্ষ বল। এই পাঁচটি বল মিলে কিন্তু এখানে সাম্যাবস্থা সৃষ্টি করা সম্ভব হয়েছে। বুঝতে পেরেছ? ঠিক আছে, এখন আমরা বলের আরেকটি বিষয় দেখি, দুইটা গ্রাফের সাহায্যে আমরা একটু বলটা দেখি। দুইটা গ্রাফ প্রায় একই রকম, আমরা একটু বলের, ধরো এটা হলো 2, 4, 6, 8, 10, 12, 2, 4, 6, 8, 10, 12। এটা ধরি টাইম, সময়। এটা ধরি অবস্থান। তাহলে অবস্থান ভার্সেস সময়। আর একটা আমরা করি একই রকম, 2, 4, 6, 8, 10, 12, 14। এদিকে হলো সময়,
একইভাবে একই রকম দিই, তাহলে একটু তোমাদের বুঝতে সুবিধা হবে হয়তো। প্রথমে আমরা এখানে দেখি যে কোথায় কোথায় বল প্রয়োগ করা হয়েছে। খেয়াল করে দেখো, এটা হলো জিরো পজিশন, এটা হলো জিরো পজিশন, ঠিক আছে। তো এটা অবস্থান, অর্থাৎ যদি সেকেন্ডে সময়কে যদি সেকেন্ড হিসেবে চিন্তা করি, সময়কে যদি সেকেন্ড হিসেবে চিন্তা করি, তাহলে দেখো 0 থেকে 2 সেকেন্ড, 2 সেকেন্ড থেকে 4 সেকেন্ড, অর্থাৎ শূন্য অবস্থান থেকে স্থির অবস্থান থেকে 4 সেকেন্ড পর্যন্ত কিন্তু অবস্থান একই রকম রয়েছে, অর্থাৎ কোনো পরিবর্তন হয়নি। তার মানে এটি স্থির আছে, তার মানে এইটুক জায়গা হলো স্থির। তারপরে দেখো যত সময় গেছে একটা কিন্তু নির্দিষ্ট অবস্থানে পরিবর্তন করেছে, তার মানে কি এটা কি হয়েছে, বেগ প্রাপ্ত হয়েছে না। বেগটা কেমন, একেবারে দেখো সরল রেখা বরাবর গেছে। আমরা দ্বিতীয় অধ্যায়ে আলোচনা করার সময় বলেছিলাম যে এরকম যদি অবস্থান এবং সময় থাকে বা দূরত্ব সময় থাকে বা সরল সময় থাকে, তাহলে এরকম যদি সরল রেখা হয়, তাহলে এই সরল রেখাটা কিভাবে গেছে, এটাকে কি বলা হবে, এটাকে বলা হবে সমবেগ। সমবেগ স্থির অবস্থান থেকে যে সমবেগ গেল, এখানে কি এমন হলো যেটা সমবেগ প্রাপ্ত হলো, তাহলে নিশ্চয়ই এখানে একটি বল প্রয়োগ করা হয়েছে। ঠিক এই বিন্দুতে একটা বল প্রয়োগ করা হয়েছে। বল প্রয়োগ করার পরে কিন্তু এটি সমবেগে যাচ্ছে। এখন এদিকেও কি বল প্রয়োগ করা হয়েছে, না এদিকে বল প্রয়োগ করা হয়নি। যদি এদিকে আবার এক্সট্রা বল প্রয়োগ করা হতো, তাহলে কিন্তু এটি সমবেগ প্রাপ্ত হতো না। তাহলে এইখানে যে বল প্রয়োগ করা হয়েছে সেই বলেই কিন্তু এটা সমবেগে চলছে। এখানে যে আবার কি এমন হলো যে তার অবস্থানে পরিবর্তন করছে না, তার মানে এখানে একটা বস্তুটি যেভাবে গেছে তার বিপরীত থেকে আরেকটা বল প্রয়োগ করা হয়েছে, তাহলে এইখানে একটা বল প্রয়োগ করা হয়েছে। তাহলে বল প্রয়োগ করা হলো কোথায়, এইখানে বল প্রয়োগ করেই, আর বল প্রয়োগ করা হচ্ছে না, তার কারণে সমবেগে চলে গেছে। আবার এখানে বল প্রয়োগ করে এটা থামিয়ে দেওয়া হয়েছে। এখন যত সময় যাচ্ছে এই কিন্তু স্থির আছে, এখন যদি এটার দিকে খেয়াল করি, এদিকে সময়, এদিকে হলো বেগ। খেয়াল করে দেখো, শূন্য অবস্থানে একটা 2 মিটার পার সেকেন্ড বেগ আছে, 2 সেকেন্ড পরেও কিন্তু 2 মিটার পার সেকেন্ড আছে, 4 সেকেন্ড পরেও কিন্তু 2 মিটার পার সেকেন্ড আছে। তার মানে এই বেগটা কেমন, এই বেগটা সমানভাবে গেছে। এটা কি হবে, এটা হলো সমবেগ। বেগ ভার্সেস সময় গেছে, বেগের পরিবর্তন হয়েছে, সময় গেছে, বেগের পরিবর্তন হয়েছে, সময় গেছে, বেগের পরিবর্তন হয়েছে। তার মানে সময়ের সাথে সাথে যদি বেগের পরিবর্তন হয় সেটাকে আমরা কি বলবো, ত্বরণ। এটা কোন ধরনের ত্বরণ গেছে, যেহেতু পুরো স্ট্রেট লাইন সরল রেখা গেছে, তাহলে এটা কেমন ত্বরণ হবে, এটি হবে সমতরণ। এটি সমতরণ। স্থির হয়ে গেছে, স্থির হয়নি, এই সময় গেছে, বেগের পরিবর্তন হয়নি। বেগের পরিবর্তন যখন হবে না তখন কি করবে, ত্বরণ থাকবে না, তার মানে এটাকে আমরা বলবো সমবেগ। এখন এখানে দেখি যে এখানে তো দেখলাম যে এখানে বল প্রয়োগ করা হয়েছে আর এখানে বল প্রয়োগ করা হয়েছে, এখানে কোথায় কোথায় বল প্রয়োগ করা হয়েছে, সমবেগে গেছে। তার মানে আমি বড় করে দিচ্ছি, জায়গাগুলো বুঝতে হবে যে এটা হলো বেগ, বল প্রয়োগ করে। তার মানে এখানে বল প্রয়োগ করা হয়েছে, এই একই বলে কিন্তু এখানে বল প্রয়োগ করা, ওই একই বলের কারণে এতদূর পর্যন্ত সমবেগে আসছে। তারপরে কি সমবেগ আছে, তারপরে কিন্তু বেগের পরিবর্তন হতেই আছে। তার মানে এই যে অংশটুকু, এই অংশটি কিন্তু বল প্রয়োগ হচ্ছেই, প্রতিনিয়ত বল প্রয়োগ হচ্ছে। বল প্রয়োগ না হলে কিন্তু এটি ত্বরণ ঘটবে না, নাহলে কিন্তু সমবেগে চলে যাবে। তাহলে এখানে বল প্রয়োগ করা হয়েছে একবার, সেই বলে এতদূর পর্যন্ত আসছে, আবার এইখানে এসে
এইখানে এসে বল প্রয়োগ করা হয়েছে এবং এইটা বল প্রয়োগটা সব সময় চলতে আছে, যার কারণে কিন্তু এটি সমতরণ সম্ভব হয়েছে। আবার এখানে এসে বল প্রয়োগ করা ছেড়ে দেওয়া হয়েছে, আর বল প্রয়োগ করা হচ্ছে না, যার কারণে এটি কিন্তু আবার সম হয়ে যাচ্ছে। আশা করি বুঝতে পেরেছো। তো প্রিয় শিক্ষার্থীরা, আজকে আমরা নিউটনের গতির প্রথম সূত্র, জড়তা এবং বল, মৌলিক বল সম্পর্কে ধারণা লাভ করলাম। আশা করছি যে তোমরা আজকের আলোচনা বুঝতে পারছো। এই অধ্যায়ের পরবর্তী আলোচনা আশা রাখি পরবর্তী ক্লাসে আমরা করব। তোমরা এই বিষয়গুলো দেখবে, যদি কোনো বিষয়ে বুঝতে সমস্যা হয় জানাবে, আমাদের পেজের সঙ্গে সংযুক্ত থাকবে। বর্তমান বৈশ্বিক মহামারীর কারণে আমরা সবাই সবাই একটা অস্বাভাবিক পরিস্থিতির মধ্যে আছি। তোমরা অবশ্যই স্বাস্থ্যবিধি মেনে চলবে বা আমার কথা শুনবে, ভালো খাবার দাবার খাবে, হালকা ব্যায়াম করবে, সর্বোপরি পড়াশোনার দিকেও মনোযোগ রাখবে। ঠিক আছে? তো পরবর্তী ক্লাস দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। পরবর্তী ক্লাস পর্যন্ত তোমরা সকলে সুস্থ থাকো, ভালো থাকো। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।